বর্তমান বিশ্বের ইঁদুর দৌড়ে প্রায় সবাই যে যার মতো করে দৌড়ে চলেছে। আসলে সঠিক সময়ে জীবনের ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সারা জীবন তার ফল ভোগ করতে হয়। তাই শুধুমাত্র লক্ষ্যহীন পড়াশোনা বা কঠোর পরিশ্রম ক্যারিয়ার গঠনের জন্য যথেষ্ট নয়। সঠিক পথ বেছে নেবার পরামর্শ এবং সহায়তার অভাবে আমাদের দেশে বহু মেধাবী ছাত্রছাত্রী সফল ক্যারিয়ার গড়ার দৌড়ে পিছিয়ে পড়ে প্রতি বছর। আজ থেকে কয়েক দশক আগেও রাজ্যের ছাত্রছাত্রীদের প্যারামেডিক্যালের মতো কোর্সে ক্যারিয়ার গড়ার কথা অনেকেই জানত না বা বহিরাজ্যে ছুটে যেত সেই সব কোর্স করার জন্য। কিন্তু বিগত 15 বছর ধরে রাজ্যেই হাজার হাজার ছাত্রছাত্রীদের সফল ক্যারিয়ার গড়ে তুলছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ টিপস। কি কি কোর্সে টিপস ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উজ্জ্বল করছে, কারা ভর্তি হতে পারছে টিপসে, কি কি সুযোগ সুবিধা আছে টিপসে, চলুন আজ একটি বিশেষ টক শোতে আমরা একটু বিস্তারিত জানি ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ টিপস সম্পর্কে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। টিপস নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন টিপসের অ্যাসোসিয়েট প্রফেসর তনিমা গুহ এবং আরো একজন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুমন কল্যাণ। নমস্কার, আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ম্যাডাম, প্রথমে আপনার কাছে আসি। টিপসের কথা তো আমরা আসলে অনেক শুনেছি। ত্রিপুরায় টিপসের বেসিক্যালি পথ চলা কবে শুরু হয় এবং কিভাবে শুরু হয়? আচ্ছা, সবার প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা এবং চ্যানেল কর্তৃপক্ষকে অনেকটা ধন্যবাদ যে আজকে এরকম একটা প্রাসঙ্গিক আলোচনা সভায় ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসের পক্ষ থেকে আমাদের আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই সময়টা তো খুব একটা ডিসিশন নেওয়ার সময়, গার্জিয়ান এবং স্টুডেন্টরা প্রত্যেকের মনেই যে প্রশ্নগুলো ঘুরছে যে কি পড়বো এবং কোথায় পড়বো, তো সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনাটা এগিয়ে যাবে। তো আগে প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস 2009 সাল থেকে আমাদের হাপানিয়া আমতলী যে আগরতলার সন্নিকটেই এখানে কিন্তু আমাদের পথ চলা শুরু। এবং আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাদের সাথে যৌথ উদ্যোগে এই কলেজটা গড়ে উঠেছিল। এবং বর্তমানে আমরা কলেবরে বেড়ে অলমোস্ট আমাদের এখানে ইউজি এবং পিজি মিলিয়ে টোটাল প্রায় 19টা কোর্স পড়ানো হচ্ছে। সবগুলোই অ্যালাইড হেলথ কেয়ার, প্যারামেডিক্যাল বা নার্সিং ওরিয়েন্টেড। এবং যতগুলো কোর্স পড়ানো হয় সবগুলোই কিন্তু ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। আচ্ছা, তো তার ফলে আমাদের কোর্সগুলোর মান্যতা নিয়ে কিন্তু কারোর প্রশ্ন থাকার কথা নেই। সারা ভারতবর্ষ এবং বিদেশে এটা সঠিকভাবে প্রযোজ্য। আচ্ছা, এছাড়াও আমাদের যে নার্সিং কোর্সগুলো আছে অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়াইজ, আমাদের সমস্ত নার্সিং কোর্সগুলোই কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিল দুটোর দ্বারাই কিন্তু অ্যাফিলিয়েটেড। তার ফলে কিন্তু আমাদের নার্সিং কোর্সগুলোরও দেশে এবং বিদেশে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে না। এবার হচ্ছে যে এডুকেশনটা আমরা এই গত 15 বছর ধরে ইম্পার্ট করে আসছি, চেষ্টা করে যাচ্ছি, সেই একাডেমিক এক্সিলেন্সটাকে মেনটেন করছি, সেটা এনশিওর করার জন্য কিন্তু আমাদের যে টিচিং মেথোডোলজি আছে বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় এখন, এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু ISO 9001:2015 দ্বারা তাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা কিন্তু অ্যাক্রিডিটেড। এছাড়াও মানে প্রায় ইস্টার্ন ইন্ডিয়ায় আমি জানি না কতগুলো ইনস্টিটিউটের এই পালকটি আছে, আমাদের কলেজ কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিয়েশন অর্গানাইজেশন বা যেটা IAO বলা হয় সেটার দ্বারাও কিন্তু অ্যাক্রিডিয়েটেড। তো এইগুলো কেন বললাম আমি, এগুলো বলার প্রয়োজন কারণ হচ্ছে গার্জিয়ানদের মনে যে প্রশ্নগুলো থাকে যে ডিগ্রিটা যেখানে ভর্তি করব সেগুলোর ভ্যালিডিটি কতটা, দেশে এবং বিদেশে সেটার প্রযোজ্যতাটা কতটা হবে, এবং যে এডুকেশনটা আমার বাচ্চা পাবে সেটার কোয়ালিটিটা সম্পর্কে, তো সেগুলোর উত্তর হিসেবেই বলা। ঠিক, একদম বাকিটা আলোচনায় এগিয়ে ঠিক, একদম একদম অবশ্যই। আর যেটা বললেন আপনি, দর্শক বন্ধুরা, যেটা আমরা বরাবরই জানি টিপ সম্পর্কে, এবং টিপ সম্পর্কে টিপসের অ্যাফিলিয়েশন সম্পর্কে কোনো রকম প্রশ্ন তো নেই। ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন প্রাপ্ত, এবং ম্যাডাম যেটা বলছিলেন আরো যে ব্যাপারগুলো রয়েছে ISO 9001:2015 সার্টিফাইড, তো সে জায়গায় দাঁড়িয়ে টিপসের নির্ভরযোগ্যতার উপর কিন্তু কোনো ধরনের প্রশ্ন আগেও ছিল না, এখনো নেই। তবে যেটা আপনি বলছিলেন ম্যাডাম শুরুতেই, যে এখন তো একদম পিক অফ দ্য টাইম, এই বছর যারা 2024-এ যারা পাস করলো, পাস আউট যারা, তারা তো নিশ্চয়ই এখন তাদের ক্যারিয়ার গড়ার জন্য আসলে আমাদের মতো রাজ্যে
অনেক সময় আমরা দেখি যে ঠিক মাধ্যমিক পরীক্ষার আগে অনেক ছাত্রছাত্রীরাই ভালো করে আগে ডিসকাস করে না যে কি করবে, তারা ফোকাসড থাকে না। এখন সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এখন বর্তমানে টিপসে কি কি ধরনের কোর্স চালু আছে? আমি স্যারের কাছে আসবো। সুমন স্যার, এই যে বর্তমানে কি কি ধরনের কোর্স চালু আছে এবং এই যে টিপসের যে বিভিন্ন কোর্সগুলো, সেগুলোতে ভর্তি হতে গেলে একটা প্রক্রিয়া তো নিশ্চয়ই আছে, সেই প্রক্রিয়াটা কি যদি আমাদের দর্শক বন্ধুদের একটু আপনি বিস্তারিত বলেন। একদম। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি কোর্সগুলি সম্বন্ধে বলার আগে আমি আগে বলতে চাই প্যারামেডিক্যালটা আসলে কি জিনিস বা প্যারামেডিক্স আসলে কি জিনিস সেটা সবার আগে জানা উচিত। সমাজে কিছু মানুষ থাকে যারা অন্যের জন্য সবচেয়ে বেশি কাজ করে পরিতৃপ্তি লাভ করেন। আর মানুষের জন্য কাজ করার সবচেয়ে বেশি সুবিধা বা যেখান থেকে আসে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তো রোগীর সুস্থতার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য একজন ডাক্তারের পাশাপাশি আমরা যাদেরকে দেখতে পাই ওদের কৃতজ্ঞতা কিন্তু অস্বীকার করতে পারি না। একদম। আপনার অসুস্থতার কথা যদি আপনার কোনো ডাক্তারবাবু জানতে পারে, তাহলে উনি কিন্তু এই অসুস্থতাকে একদম নির্ণয় করার জন্য, কনফার্ম করার জন্য কোনো না কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু আপনাকে করতে দেবেন। আর এই পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে থাকেন বা তার ফলগুলো যারা যাচাই করে থাকেন, এদেরকে কিন্তু আমরা প্যারামেডিক্স বলি। আচ্ছা। আর এই সায়েন্সটাকে, যেটা নিয়ে পড়াশোনা হচ্ছে, যে প্রফেশনটা আছে, সেটাকে বলা হয় প্যারামেডিক্যাল সায়েন্স। তো ম্যাডাম যেটা বললেন, টিপসে টোটাল 19খানা কোর্স আছে। একদম। 19খানা কোর্সের মধ্যে 15টা হচ্ছে প্যারামেডিক্যাল আন্ডারে, 4টা হচ্ছে নার্সিং এর আন্ডারে। আচ্ছা। তো প্যারামেডিক্যাল আন্ডারে যে যে বিশেষ কোর্সগুলি আছে সেগুলো আমি একটু জাস্ট সংক্ষেপে বলতে চেষ্টা করছি। প্রথমে আছে মেডিকেল ল্যাব টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, রেডিওথেরাপি, রেডিও ইমেজিং টেকনোলজি, ক্রিটিক্যাল অ্যান্ড কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, তারপর হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, আর হচ্ছে হিমোডায়ালিসিস। আবার এই সমস্ত কোর্সের মধ্যে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের মাস্টার ডিগ্রি, যেটা পিজিও, কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর নার্সিং এর সম্বন্ধে বলতে গেলে একদম ডিপ্লোমা থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত ধরনের কোর্স কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা। জিএনএম, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, সব ধরনের কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে। এবার এই কোর্সগুলিতে ভর্তি হতে গেলে কিন্তু তেমন কোনো বিশেষ কোয়ালিফিকেশন দরকার নেই। হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকে পাশ করলে কিন্তু এই কোর্সগুলি করার জন্য একদম এলিজিবল হয়ে যায়। তবে কিছু কিছু কোর্সের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সায়েন্স থাকাটা কিন্তু বাধ্যতামূলক। সায়েন্স থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকাটা কিন্তু বাধ্যতামূলক। আর অ্যাডমিশনের ব্যাপারটা যদি আমি বলতে চাই, এটা তো বেসিক ক্রাইটেরিয়া হয়ে গেল। মানে আমি তার আগে একটু ক্লিয়ার হয়ে নেব। আপনি বললেন কিছু কিছু কোর্সের ক্ষেত্রে পিসিবি বাধ্যতামূলক, তার মানে পিসিবি ছাড়া, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও কি স্টুডেন্টরা টিপসে তাহলে অ্যাডমিশন নিতে পারছে প্যারামেডিক্সে? আচ্ছা, একদম। ওকে, মানে সেরকম একটা দুটো কোর্স যদি আমরা জানতে পারি, যেমন আছে হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট আপনি বললেন, ওকে। তাহলে এই ম্যানেজমেন্টটা অনলি হসপিটাল ম্যানেজমেন্ট? হসপিটাল ম্যানেজমেন্ট বলতে এটা বেসিক্যালি হসপিটালের উপর বেস করা একটা ম্যানেজমেন্ট। আপনি যদি একটা হসপিটালে যান তাহলে দেখতে পারবেন বড় বড় হসপিটাল একটা বিশাল 5 স্টার হোটেলের মতো, আপনি বুঝতে পারবেন এটা যে হসপিটাল। তো আপনি গিয়ে কোনো একটা অসুস্থতা নিয়ে আপনি কার কাছে যাবেন, কারণ ডাক্তাররা কিন্তু এরকম নেই যে লাইন ধরে, আমরা যেরকম হসপিটাল, নর্মাল হসপিটালে দেখি, গভর্নমেন্ট হসপিটালে এখানে লাইন ধরে রোগীরা দাঁড়িয়ে আছে, সিস্টেমেটিক সবকিছু চলছে। আপনাদের জানা নেই এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো আপনার কাকে জিজ্ঞেস করা, এখানে ফ্লোর ম্যানেজার থাকে, রিসেপশনিস্ট থাকে, এইসব লোকরা কিন্তু অ্যাকচুয়ালি হসপিটাল ম্যানেজমেন্ট পাস করার লোক, যারা আপনাকে প্রপার গাইড করবে যে কোন ডাক্তারটা কোথায় আছে, কি করে ম্যানেজ করতে হবে, সবকিছু। ওকে, তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে, যেহেতু ওরা ম্যানেজমেন্টের পার্ট। ওকে, তারা কমার্স ব্যাকগ্রাউন্ড বা হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, সায়েন্সও আসতে পারে, কোনো প্রবলেম নেই, এনিবডি। ওকে, ফাইন। তারপরে কি জানেন? তারপর যে কোর্সের যে অ্যাডমিশন, এই কোর্সগুলিতে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা যদি বলতে চাই, তাহলে ক্রাইটেরিয়াটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে, যেহেতু আমরা ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আমাদের এই কলেজটা, তো সেখানে 35% সিট কিন্তু আপনার ত্রিপুরা গভর্নমেন্টের জন্য অ্যালট করা আছে। আচ্ছা। আর বাকি 65% সিট কিন্তু টিপস ম্যানেজমেন্টের জন্য অ্যালট করা আছে। 35% গভর্নমেন্ট অ্যালট করা আছে, সেটা কি আপনার এন্ট্রান্সের মাধ্যমে? একদম, জয়েন্টের মাধ্যমে। যে 35% সিটগুলো অ্যালট করা আছে তার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজও আছে, সে কোনো ক্যান্ডিডেট যদি বা জয়েন্ট এন্ট্রান্সে আসে, সেক্ষেত্রে কিন্তু কোর্স ফিটা কিন্তু 50% অফ হয়ে যাচ্ছে। আচ্ছা। এটা ওদের জন্য ফ্যাসিলিটিস দেওয়া আছে। আর বাকি যে 65% কোর্স মানে সিটগুলো আছে, সেগুলিতে অ্যাডমিশন হতে গেলে আপনার কলেজে নিজস্ব একটা এন্ট্রান্স থাকে, কমন এন্ট্রান্স টেস্ট বলা হয় সিইটি, সেটা ক্র্যাক করে কিন্তু আসতে হবে অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক, তারপরে কিন্তু অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে যাবে।
আর নার্সিং এর জন্য সেমই রুলস আছে, তবে এই বছর থেকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নতুন রুলস অনুসারে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় শুধু টিপসে নয়, ভর্তি হতে গেলে কিন্তু আপনার নিটের র্যাঙ্ক থাকতে হতো বা ত্রিপুরা জয়েন্টের র্যাঙ্ক থাকতে হবে, তারপরে কিন্তু স্টেট জয়েন্ট। আর যদি কেউ বাইরের থেকে আসতে চায় তাহলে ওই স্টেটের জয়েন্ট কিন্তু লাগবে, মানে আর কারোর জন্য এরকম ভাবে ডাইরেক্ট আর হবে না যে ভাই এন্ট্রান্স দিয়ে আসতে হবে। এটা নিটো হতে পারে, সেটা নিটো হতে পারে, সেটা ত্রিপুরা জয়েন্ট হতে পারে, সেটা বাইরের স্টেটের জয়েন্ট হতে পারে, শুধু বিএসসি নার্সিং এর জন্য। ওকে, তাহলে মানে এই নার্সিং এর জন্য কোটাটা কতটা আছে গভর্নমেন্টের জন্য? ওকে, নার্সিং এর জন্য তাহলে এখন 35% কোটা, সেটা সবগুলো কোর্সের জন্য, মানে এই 19টা কোর্স আপনি বললেন, 19টা কোর্সের জন্য গভর্নমেন্টের জন্য 35% রাখা রয়েছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এই যে কোর্সগুলো আপনি বললেন তার মধ্যে এই যে ক্রিটিক্যাল কেয়ার এবং কার্ডিয়াক কেয়ার, ক্রিটিক্যাল এবং কার্ডিয়াক কেয়ারের কথা বলছিলেন, আমরা এই জায়গাটাতে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কোর্সগুলো মানে কিসের জন্য করানো হচ্ছে? মানে এটা কিসের জন্য করানো হচ্ছে বলতে আজকের পৃথিবীতে, কারণ ক্রিটিক্যাল কেয়ারটা আজকাল খুব ইম্পর্টেন্ট হয়েছে, কারণ ট্রমা সেন্টার আমরা দেখছি ফোবিয়াতে, তার জন্য কি মানে এই সাপোর্টটা একদম আপনি ক্যাথ ল্যাব হয়তো দেখবেন মানে হসপিটালের মধ্যে, যেখানে মেইনলি এটার উপরে কাজ করা হয়, মানে হার্টের যে ক্রিটিক্যাল কেয়ার আর কার্ডিয়াক কেয়ার, সঙ্গে কিন্তু আরেকটা ওয়ার্ডও আছে কার্ডিয়াক কেয়ার। তো এখানে কার্ডিয়াক রিলেটেড যা আছে অ্যাকচুয়ালি তার জন্য যে সেপারেট ল্যাবগুলো থাকে, ওটিগুলো থাকে, সেটাকে করার জন্য প্রপারলি স্কিলড, মানে ওটার উপরেই হবে, একদম স্পেশালাইজড ওদের জন্য। কিন্তু টেকনোলজি ড্রিভেন, যেহেতু আমাদের যে কোনো হেলথ কেয়ারটাই টেকনোলজি ড্রিভেন হেলথ কেয়ার হওয়াতে যেটা হয়েছে যে এখন কিন্তু ম্যান মেশিন একটা যুগলবন্দি চলছে চিকিৎসার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু একা কিন্তু পেরে উঠবেন না আমাদের ওই কোয়ালিটি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করতে। সেই জন্যই কিন্তু আমাদের ওই একদম স্পেসিফিক ফিল্ডে যারা ট্রেন্ড বা স্কিলড, সেই ম্যান পাওয়ারটা লাগবে। তো কার্ডিয়াক আর ক্রিটিক্যাল কেয়ার যে আমাদের কোর্সটা, যেটা আমাদের এখানে নতুন চালু হয়েছে, এটা খুব ইউনিক এই দ্য সেন্স, এটা দুটো খুব ইম্পর্টেন্ট সেক্টরকে কম্বাইন করছে। একটা তো হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, আর একটা হচ্ছে কিন্তু কার্ডিয়াক কেয়ার। তো এই কোর্সটাও বেশ ইন্টারেস্টিং কোর্স আমাদের এখানে চালু হয়েছে। এখন কথা হচ্ছে ম্যাডাম যে রাজ্যের তো বহু ছাত্রছাত্রীদের আমরা নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে দেখি, সেটা রাজ্যে হোক বা টিপসে হোক বা বহিরাজ্যে। এই কোর্সগুলোতে আসলে মানে এখন বর্তমানে ক্যারিয়ার কতটা সুনিশ্চিত হয় এই কোর্সগুলো করার পর? আজকাল তো বিভিন্ন কলেজে এবং ইনস্টিটিউশনে প্লেসমেন্টেরও সুযোগ দেওয়া হয়, তো টিপসে বেসিক্যালি প্লেসমেন্টের কি ধরনের সুবিধা আছে? একদম, এটা মানে বোধহয় সব থেকে ইম্পর্টেন্ট, সবাই বোধহয় এইটার উত্তর শোনার জন্যই অপেক্ষা করছেন। তো আমি প্রথমেই যেটা বলবো যে টিপস কি ভূমিকা নিচ্ছে, তারপরে বলবো সেই টিপসের ভূমিকা এবং স্টুডেন্টসদের ইনপুট এসে সেটা কোথায় দাঁড়াচ্ছে। তো এই দুভাবে আমরা যদি বলি, দেখুন আমাদের যতগুলো কোর্স আছে সবগুলোই কিন্তু হেলথ কেয়ার রিলেটেড কোর্স। আর হেলথ কেয়ার এমন একটা সেক্টর, যে সেক্টরে কিন্তু কখনো স্যাচুরেশন হবে এটা আশা করা যায় না। মানুষ অসুস্থ হচ্ছে এবং আগামী দিনে আরো বেশি অসুস্থ হবে হয়তো, আমাদের লাইফস্টাইল যে জায়গায়, স্ট্রেস যে জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে, এবং গত প্যান্ডেমিকটা কিন্তু আমাদের খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের সারা বিশ্বে, শুধু আমাদের দেশ বলবো না, সারা বিশ্বের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থাটা। তো তার ফলে রাষ্ট্রনীতি এবং বিশ্বনীতি কিন্তু এখন হেলথ কেয়ার সেক্টরটাকে ডেভেলপ করার দিকে নজর দিচ্ছে। আপনি দেখবেন প্রচুর নতুন মেডিকেল কলেজ খুলছে, প্রচুর বাজেট অ্যালোকেশন হচ্ছে, প্রচুর নতুন মানে স্কিমস আসছে, স্কিলস আসছে, সেগুলো সবই হেলথ কেয়ার ওরিয়েন্টেড। এটা কিন্তু একটা জিনিসকে এনশিওর করে ফেলছে যে জব ক্রিয়েশন পসিবিলিটিসটা। এবার তাহলে জব ক্রিয়েশন হচ্ছে, সেটা একটা ভালো জিনিস। দ্বিতীয়ত, সেটা শুধু আমাদের দেশে না, বিশ্ব জুড়ে হচ্ছে। আমাদের কলেজ কিন্তু সমস্ত যা যা স্কোপ এবং অপরচুনিটিস আছে সেটা কিন্তু স্টুডেন্টসদেরকে এনে দেওয়ার, মানে সামনে এনে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে? আমাদের প্রফেশনাল কোর্স যেহেতু, আমরা কারিকুলামগুলোকে ডিজাইন করা আছে ট্রেনিং এবং প্লেসমেন্টে ইনক্লুড করে, যাতে হাতে কলমে শিক্ষাটাকে জোর দেওয়া সম্ভব। এবং আমাদের কলেজ কিন্তু অন্য কোন কলেজের, জানি না অনেক কলেজেই হয়তো করে না, আমাদের কলেজে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টসকে খুব যত্ন সহকারে সারা ভারতবর্ষের যে কোনো ভালো হসপিটালসে আমরা তাদের, যেখানে কিরাম ভালো হসপিটাল, যার যেটা প্রয়োজন, যার নিউরো দরকার তাকে নিউরোর বেস্ট হসপিটাল আমরা নিমহ্যান্স পাঠাচ্ছি, যার অর্থ দরকার তাকে অর্থতে স্পেশালাইজড হসপিটালসে পাঠাচ্ছি, কারণ প্রত্যেকের রিকোয়ারমেন্টটা এক নয়। এবং আমাদের অলমোস্ট মোর দেন 200 হসপিটালস, আমি 200 কেন বলছি, মানে মোর দেন 300 হসপিটালস হয়তো হবে। তাই এই হসপিটালসের সাথে অলরেডি কর্পোরেট টাই আপস আছে আমাদের, সো দ্যাট আওয়ার স্টুডেন্টস, আমরা ওখানে যাচ্ছে, দে ক্যান ডু দেয়ার ট্রেনিং, ইন্টার্নশিপ, এবং ওখানের যারা ফ্যাকাল্টিস তারা ওদেরকে হেল্প করছে, অ্যাসিস্ট করছে প্রজেক্ট করতে, ক্লাস করতে।
এবং শুধু তাই নয়, আমরা যাতে একাডেমিক কোলাবোরেশনটাকে বাড়াতে পারি উইথ দ্য মেডিকেল কলেজেস অফ অল ওভার ইন্ডিয়া। কেন লাগে সেটা, কারণ আমরা তো দেখুন খুব রিমোট একটা লোকালিটি, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া, আমরা চারদিকে বাংলাদেশ আছে, আমরা খুব আইসোলেটেড একটা জিওগ্রাফিক্যাল পজিশনে থাকি। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমরা যেটা এটা না হয় স্টুডেন্টস বাইরে না গিয়ে আমাদের এখানে পড়তে এলো, অথচ তারা সারা ভারতবর্ষের বা বিশ্বের যে স্ট্যান্ডার্ড সেটা থেকে পিছিয়ে থাকলো। আচ্ছা, সেটা যাতে না হয় সেজন্য কিন্তু আমরা ক্রমাগত চেষ্টা করছি এবং বিভিন্ন যে স্ট্যান্ডার্ড রিনাউন্ড মেডিকেল কলেজেস আছে, কর্পোরেট হসপিটাল বডিজ আছে, আমাদের তাদের সাথে কিন্তু একদম রিটোইন এমওইউ তে আসছে। আমাদের একাডেমিক কোলাবোরেশনস অলরেডি মোর দ্যান 15 হসপিটালস এর সাথে আছে, মানে মেডিকেল কলেজ এবং হসপিটালস এর সাথে। আর কর্পোরেট টাই আপস বা যদি ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন বলেন, সেটা তো আমাদের মানে 200 300 এন্ড ইট ইজ ইনক্রিজিং এভরি ডে, যাতে আমরা ভারতবর্ষের বিভিন্ন কর্নারে পৌঁছে যেতে পারি। তো এই ছাড়াও আমাদের একটা সোশ্যাল মিডিয়া পেজ আমরা মেনটেন করছি কলেজের তরফ থেকে, যেখানে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বা জব অপরচুনিটিস গুলো তৈরি হচ্ছে সারা ভারতে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বিভিন্ন ফ্রেশার্সদের জন্য হতে পারে, এক্সপিরিয়েন্সদের জন্য হতে পারে, সবগুলোকে যাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্রডকাস্ট করছি, যাতে একটাই প্ল্যাটফর্মে আমাদের সব বাচ্চারা ওইটা দেখতে পায়। তাহলে তো আমরা বলতে পারি যে শুধু প্রথমবার প্লেসমেন্ট নয়, যে প্লেসমেন্ট অলরেডি পেয়ে গেছে তাকে পরেও আপনারা অ্যাসিস্ট করছেন। হ্যাঁ, মানে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছি, সেখানে ধরুন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে কোনো হসপিটাল, কোনো হসপিটাল 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে, কোনো হসপিটাল এখনকার কিরকম, এখন একদম পার্টিকুলার মডালিটি বেসিস এক্সপিরিয়েন্স চাইছে। আমি বলছি ধরুন একটা কোম্পানির নাম দিয়ে চাইছে যে এই মেশিনে কাজ করা এক্সপিরিয়েন্স লোকেদের চাই, তো সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যারা এক্সপিরিয়েন্স তারা অবস্থায় দেখছে এবং অ্যাপ্লাই করে পাচ্ছেও। তো এইগুলো তো অ্যাসিস্ট্যান্স আছে আমাদের ইন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস ইন্টারভিউজ, যেগুলো ক্যাম্পাসিং ইন্টারভিউ, সেগুলো আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি, হচ্ছেও প্রচুর। তো এই যে এই অ্যাসিস্ট্যান্সটা আমরা দিলাম, আর এটা যদি আমরা ধরে নিই 30, 40, 50%, বাকি 50% কিন্তু আসতে হচ্ছে স্টুডেন্টসদের তরফ থেকে। তাদের অধ্যাবসায়, তাদের হার্ডওয়ার্কটা যখন এটার সাথে এসে মিশছে, তখনই কিন্তু রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। এই রেজাল্টটাই দেখেছি যে যাদের আমাদের ফোকাস স্টুডেন্টসরা, তারা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ট্রিপস থেকে পড়াশোনা করে আজকে বিদেশের মাটিতে কর্মরত, বহু বছর ধরে তারা কর্মরত, এবং সেই বিদেশ মানে ইউকে যাচ্ছে, তারা অনেকেই ইউকে তে আছে, তাদের প্রচুর স্টুডেন্টস আমাদের গালফ কান্ট্রিজে আছে এবং প্রচুর স্টুডেন্ট যাওয়ার চেষ্টা করছে। আমাদের নার্সিং স্টুডেন্টসরা এখন গভর্নমেন্টও এটাকে খুব ফোকাস করছে যে এই বিশ্বের যে চাহিদাটা সেগুলোকে কিভাবে মিট আপ। এই জন্য আমাদের স্টুডেন্টসরা জাপানি ল্যাঙ্গুয়েজ, নার্সিং স্টুডেন্টসরা তারা গভর্নমেন্ট স্পন্সর্ড হয়ে দিল্লিতে এখন জাপানি ল্যাঙ্গুয়েজ শিখছে। আমাদের ফিজিওথেরাপি একটি স্টুডেন্টস জার্মান যাওয়ার জন্য সে সিলেক্টেড, সে জার্মান ল্যাঙ্গুয়েজ ফার্স্ট কোর্সটাকে ক্লিয়ার করেছে, সেকেন্ডটাকে চেষ্টা করছে, সেকেন্ডটার পরীক্ষা হবে তার। তো এইভাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং স্টুডেন্টসরা যারা ফোকাসড এবং হার্ড ওয়ার্কিং, তারা কিন্তু এই সফলতাটা নিয়ে আসছে। ঠিক, আপনি যখন এই কথাগুলো বলছেন ম্যাডাম, এবং শুরুতেই আপনারা যখন বললেন যে প্যারামেডিক্সের আসলে বেসিক্যালি কি প্রয়োজন স্যার যেটা বলছিল, এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে আমাদের বিভিন্ন হেলথ কেয়ার সেগমেন্টে দেখি, বিশেষ করে সরকারি হাসপাতালে এখন কিছু কিছু মেশিনারিজ দেখা যায়। ইভেন কি ধরুন এই যে আমাদের রিজিওনাল ক্যান্সার সেন্টার, এখানে আমরা কিছু বড় বড় মেশিনারিজ দেখি, এজিএমসিতে বড় বড় কিছু মেশিনারিজ দেখি, এবং বলা হয় বারবার যে এই মেশিনারিজগুলো যে কেউ চালাতে পারছে না, এগুলো সফটওয়্যার বেসড, এগুলো এখন একদম হাইলি টেকনিক্যাল পারসন, স্পেশালাইজড চালাতে। এই জায়গায় কি টিপস কোনোভাবে সাহায্য করছে কি? আমি বললাম তো, এখন মানে এখনের প্লেসমেন্টের জন্য বা জবের জন্য দুটো জিনিস লাগবে, একদম ছোট্ট করে বলতে একটা লাগবে স্কিল, আর সেকেন্ডটা লাগবে এক্সপোজার। স্কিলটাই হচ্ছে আমাদের কারিকুলাম, যেটা আমরা 3 বছর বা 4 বছর যার যেরকম কোর্স ডিউরেশন, থ্রু আউট দ্য ইয়ার আমাদের কলেজে চেষ্টা করা হচ্ছে, আমাদের খুব অ্যাডভান্স ল্যাবরেটরিজে চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের সাথে যেহেতু আমরা যৌথ উদ্যোগ গভর্নমেন্ট সরকারের, ত্রিপুরা গভর্নমেন্টের সাথে, সেই জন্য এখানকার মেডিকেল কলেজে আমাদের স্টুডেন্ট রেগুলার পোস্টিং পাচ্ছে। তো আমরা স্কিলটা কিন্তু ডেভেলপ করছি, এবং ডিউরিং দ্য ট্রেনিং ইন্টার্নশিপে আমরা বেস্ট এক্সপোজার, যে বেস্ট মেডিকেল প্র্যাকটিসেস সারা ভারতবর্ষে যেখানে আছে সেখান থেকে শেখা। তো এই স্কিল আর এক্সপোজার, এই দুটোই হচ্ছে আমাদের ভিশন বলতে পারেন। আমরা এই দুটোকে মেনটেন করে 15 বছর ধরে চলছি, আর সবার আশীর্বাদে আগেও চলবো। একদম। এখন প্রশ্ন হচ্ছে যে মানে প্রায় 15 বছর ধরেই তো রাজ্যের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান টিপস আমরা যেটা জেনে আসছি। এখন যদি আমরা টিপসকে একরকম ভাবে দেখছি, আপনারা বলছেন একরকম ভাবে, অনেক কিছু মিলে যাচ্ছে কথা, তবে জানতে ইচ্ছে করে যে এই 15 বছরের টিপসের অ্যাচিভমেন্ট কি, মানে কি প্রাপ্তি টিপসের স্যার? হ্যাঁ, 15 বছরের টিপসের অ্যাচিভমেন্ট কিন্তু আমি এখানে বলে শেষ করতে পারবো না। তার মধ্যে যে বিশেষ বিশেষ যেগুলো আমাদের বলার মতন সেগুলো আমি বলছি। যেটা প্রথমে বলছি 15 ইয়ার্স অফ এডুকেশন এক্সিলেন্স, সেটা সবচেয়ে প্রুফ করার জন্য যেটা এক্সাম্পলটা আমি দেবো, লাস্ট ত্রিপুরা ইউনিভার্সিটির যে কনভোকেশনটা হয়েছিল, সেখানে কিন্তু 50 জনেরও বেশি আমাদের কিন্তু গোল্ড মেডেল পেয়েছে। আচ্ছা,
তো সেটা আপনি বুঝতে পারেন যে টিপসের এডুকেশনের কোয়ালিটি কিরকম আছে, যার জন্য এই জায়গাটা ওরা অ্যাচিভ করতে পারছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, ইন্ডিয়ান স্কিল কম্পিটিশন যেটা লাস্ট মান্থে নিউ দিল্লিতে অর্গানাইজ হয়েছে, সেখানে মেডেল অফ এক্সিলেন্স ইন হেলথ কেয়ার, এটার মধ্যে কিন্তু আমাদের টিপসের স্টুডেন্ট কিন্তু মানে অ্যাচিভ করেছে। সে কিন্তু বিএমএলটি স্টুডেন্ট, যে কোর্সটা প্রথমে আপনি বলছেন অনুভব চক্রবর্তী। তো ও কেন অ্যাচিভ করতে পারছে? কারণ টিপস সবসময় এরকম প্রয়াসে থাকে যে এরকম অপরচুনিটি যাতে কোনো কেউ মিস না করে, সে টিচার হোক সে স্টুডেন্ট হোক সবার জন্য কিন্তু সেম। আমরা অ্যাপ্রোচ করে থাকি ওদের সবসময়, মানে বলে থাকি যে তোমরা এগুলো মিস করবে না, তোমরা কিন্তু রেগুলার বেসিসে এগুলি করো, ঠিক আছে? তার জন্য যেরকম ফান্ড দরকার বা ফাইন্যান্স দরকার হয় বা যেরকম যা থাকে, ম্যানেজমেন্ট কিন্তু সবসময় এভাবে কোঅপারেট করে থাকে, সবার সঙ্গে, মানে যাতে কোনো রকমের প্রবলেম না হয়। সেটা শুধু স্টুডেন্টের জন্য না, টিচারের জন্য কিন্তু সেম। নেক্সট যেটা বলবো, আগে 2009 এর আগে কিন্তু মানে এইসব কোর্সগুলি করার জন্য কিন্তু স্টুডেন্টরা বাইরে যেত, এখন কিন্তু বাইরের থেকে স্টুডেন্টরা আমাদের কলেজে আসছে। আমাদের রাজ্যে কিন্তু 17টা স্টেট থেকে কিন্তু স্টুডেন্ট আসছে। আচ্ছা, টিপসে এই কোর্সগুলি করার জন্য। শুধু নয়, স্টেট নয়, অ্যাব্রড থেকেও কিন্তু আমাদের কাছে স্টুডেন্ট আছে, নেপাল আর বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে স্টুডেন্ট আছে। তো টিপসে সেই জিনিসটা, সেই কোয়ালিটিটা চারিদিকে স্প্রেড করেছে বলেই আজকে বাইরের থেকে স্টুডেন্ট আমাদের কিন্তু এখানে আসছে, কোর্স করছে এবং পুরো রীতিমতো প্লেসমেন্টও নিচ্ছে, বা যে জায়গার আরেক জায়গায় যাওয়া বা যে স্টেট থেকে এসছে সেই স্টেটের যে গভর্নমেন্ট চাকরিগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারছে। নেক্সট যেটা বলছি কোর্স ফি সম্বন্ধে। কোর্স ফিটা কিন্তু 2009 থেকে এখন পর্যন্ত 15 ইয়ার্সে কিছুই বেশি একটা চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ, প্রায় বলতে পারেন প্রায় সামান্য একটু চেঞ্জেস নেই। এমন কোর্স ফি সেট করা আছে যাতে এটা একদম সাধারণ যারা আছে তাদের কিন্তু নাগালের মধ্যে যাতে থাকে। আচ্ছা, কোর্স ফিটা যাতে কারোর জন্য খুব একটা কঠিন ব্যাপার না হয় যে আমি ভালো স্টুডেন্ট কোর্স ফিটার জন্য পড়তে পারছি না, এরকম যাতে কিছু না হয়। তো এটাকে একদম এরকম রাখা আছে যাতে লোকের যাতে কোনো অসুবিধা না হয় বা স্টুডেন্টের যাতে কোনো অসুবিধা না হয় এটা করার জন্য। তারপরে যে স্কলারশিপগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যে স্কলারশিপগুলো আছে, যেরকম এসসি এসটি ওবিসি মাইনরিটির জন্য, তো এই স্কলারশিপগুলি কিন্তু স্টুডেন্টকে পাইয়ে দেওয়ার জন্য আমরা যথেষ্ট হেল্প করে থাকি। তাছাড়াও আমাদের কলেজের একটা নিজস্ব একটা স্কলারশিপ আছে, সেখানে বেস্ট স্টুডেন্ট যে থাকে ওকে কিন্তু মানে সেটা এডুকেশনের দিক দিয়ে হোক, স্পোর্টসের দিক দিয়ে হোক, কালচারের দিক দিয়ে হোক, ওকে কিন্তু আমরা 1 বছরের কোর্স ফি কিন্তু আমরা দিয়ে থাকি স্কলারশিপ হিসাবে ওকে। তারপরে রেগুলার বেসিসে আমরা কলেজের মধ্যে ওয়ার্কশপ বা সেমিনার করছি। দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদেরকে নিজেকে আপডেট করতে হবে। আজকে মোবাইল থেকে ল্যাপটপ সবগুলো আমরা আপডেট করছি, কিন্তু আমরা নিজেদের কিন্তু কোনোভাবে আপডেট করছি না। স্টুডেন্টের জন্য বা টিচারের জন্য কিন্তু আপডেট করতে গেলে সেমিনার ওয়ার্কশপগুলি করা কিন্তু ম্যান্ডেটরি। এটা কিন্তু টিপসে রেগুলার বেসিসে অর্গানাইজ করা হয়। রিসেন্টলি আপনি হয়তো জানবেন যে লাস্ট শুক্র শনি রোববার এখানে সোনারতরীতে ফিজিওথেরাপি নর্থ ইস্টে একটা কনফারেন্স হচ্ছিল। তো সেখানে কিন্তু শুক্রবারটা পুরোটাই ওয়ার্কশপ বেসড হয়েছিল। তো আমাদের এখানে ফিজিওথেরাপির সব টিচাররা এবং স্টুডেন্টরা কিন্তু ওখানে একদম জয়েন করেছে, নিজেকে আপডেট করেছে। বাইরে থেকে যারা এসেছিলেন প্রফেসররা এসে কিন্তু একদম হাতে কলমে ওদেরকে নতুন টেকনিক সম্বন্ধে বুঝিয়ে দিয়ে গেছেন এবং করিয়ে গিয়েছেন, এবং কোয়ালিফাইড যারা করেছে ওদেরকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। তো এরকম ভাবে কিন্তু হেল্প করা হয়। তাছাড়াও শুধু এখানে কেন, আপনার দিল্লিতে এইমস এর মধ্যেও লাস্ট একটা প্রোগ্রাম হয়েছিল, ওয়ার্কশপ হয়েছিল, সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা গিয়ে তারপর ওখানে কিন্তু ওটির একটা মডেল প্রিপেয়ার করেছে, সেটার উপর কিন্তু একটা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে। রেগুলার বেসিসে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমাদের টিচাররা কিন্তু যাচ্ছে, ওদের সময় করে সময় বুঝে নিজেকে আপডেট করছে। তো এরকম ভাবে টিচারের সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা নিজেকে কিন্তু আপডেট করছে, বা আমরা আপডেট করার জন্য ওদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। আরো অনেক পয়েন্ট আছে যেগুলো ম্যাডাম বললেন। একাডেমিক কোলাবোরেশন, আমাদের কিন্তু 12টা মেডিকেল কলেজেরও বেশি সঙ্গে একাডেমিক কোলাবোরেশন করা আছে। একাডেমিক কোলাবোরেশন বলতে কি, ধরুন কোনো একটা টপিক কোনো একটা সিলেবাসে আছে, সেটা এখানে কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই বা ত্রিপুরাতে নেই যেটা করানোর মতন বা দেখানোর মতন। তো আমরা কি করছি, ওখান থেকে ফ্যাকাল্টি এখানে নিয়ে আসছি এই ক্লাসগুলি বা স্পেশাল ওই টপিকগুলি করানোর জন্য, অথবা অনলাইনে আমরা ক্লাসের ব্যবস্থা করছি, অথবা ওদেরকে আমরা এখানে প্র্যাকটিক্যাল করাচ্ছি এদিকে, যাতে আমরা ওই সবগুলো মানে টপিককে যাতে আমরা কভার করতে পারি। যেমন আমি বলতে পারি, যেমন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, তারপরে আরো এরকম আছে অনেকগুলি নাম আছে, সেগুলি বলে শেষ করা যাবে না। সিকিম মণিপাল আছে, বিজিএস ক্লিনিক্যালস গ্লোবাল আছে, সবিতা মেডিকেল কলেজ আছে, সবিতা মেডিকেল কলেজ আছে চেন্নাইতে। আমরা এসআরএমসি যেটা শ্রী রামাচন্দ্র সবাই জানে, এখান থেকে বহু মানুষ যায় ওখানে চিকিৎসার জন্য যায়, ওদের সাথে কিন্তু আমাদের একদম
বহু দিন ধরেই আমরা ওদের সাথে কোলাবোরেট করছি এবং একাডেমিক কোলাবোরেশন। তো আমরা চাইছি যে আমাদের স্টুডেন্ট যাতে যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে। একদম আগে কি হতো, আগে ত্রিপুরা স্টুডেন্ট বাইরে গিয়ে পড়তো, এখন সে কয়েক বছর ধরে আমাদের কাছে আমাদের উপর বিশ্বাস রেখে আসছে। আমরা যাতে সেই বিশ্বাসের মর্যাদা এই অপবাদটা তো আমাদের এখানে রয়েছে যে আমরা যেহেতু জিওগ্রাফিক্যালি আমরা ব্যাকওয়ার্ড জায়গাতে রয়েছি আমরা, তো সেখানে আমাদের সবসময় বরাবরই ডিমোটিভেট করা হতো যে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে রয়েছি। এখন বেসিক্যালি টিপসের স্টুডেন্টরা কি সেভাবে কোপ আপ করতে পারছে, এই ব্যাকওয়ার্ডনেসটাকে কোপ আপ করতে পারছে? এটাই আমরা টিপস শুধু পড়াশোনা বা কারিকুলামে আটকে রাখছে না তো, টিপস একটা ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্টে হেল্প করছে। সেটা তার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, তার কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট, আমাদের কারিকুলামগুলোই সেইভাবে ডিজাইন। এবং শুধু তাই নয়, তার সিভি বিল্ডিং আজকাল এই সমস্ত করতে হবে, তার যেগুলো দরকার সে মানে চাকরির দরখাস্ত লেখা থেকে শুরু করে চাকরিতে লিভ অ্যাপ্লিকেশন দেওয়া অবধি আমরা চেষ্টা করছি আমাদের কারিকুলামের ভেতরে সেগুলো করা, এবং ওদের যাতে ইন্টারপার্সোনালিটি স্কিলটাকে ডেভেলপ করানো যায়। বিভিন্ন একাডেমিক কম্পিটিশনস যেমন হতে পারে, ডিবেটে তাদেরকে এনকারেজ করা, পার্টিসিপেট করানো, রেগুলার বেসিসে সেমিনার কম্পিটিশনস করা, বাইরের জাজ এনে, কিন্তু আমরা জাজ করছি না, বাইরের জাজ এনে করা, যেখানে ড্রব্যাক হচ্ছে সেটা ফার্দার, এবং সেগুলোকে একদম রেগুলার রুটিনে ঢুকিয়ে ফেলছি আমরা। যাতে কি হচ্ছে, কারণ আমরা ওদেরকে একদম প্রথম থেকে বোঝাচ্ছি তুমি যদি বেস্টটা করতে চাও হয়তো তোমাকে মাইগ্রেট করতে হবে বাইরে, শিখতে, পড়তে এবং হয়তো চাকরিও করতে। বহু স্টুডেন্ট ভারতবর্ষে ছড়িয়ে আছে। তো সেই জায়গাটা যেতে গেলে কিন্তু তোমাকে শুধুমাত্র পড়াশোনার রেজাল্ট দেখলে হবে না, তোমার স্মার্টনেস বা তোমার পার্সোনালিটিকেও সেই জায়গায় ডেভেলপ করতে হবে। ওকে, তো অ্যাচিভমেন্টের কথা বলছিলাম স্যার, এখন মানে আপনি কন্টিনিউ করছেন কিছু? হ্যাঁ, না আমি বলতে চাইছিলাম আরো আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো বলা আছে। যেটা বললাম একাডেমিক কোলাবোরেশন আমাদের আছে 12টার বেশি মেডিকেল কলেজের সঙ্গে, 300-রও বেশি হসপিটালের সঙ্গে কিন্তু আমাদের যেটা হসপিটাল কোলাবোরেশন আছে, যেটা ম্যাডাম আগেও বলেছিলেন। সেখানে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টগুলিকে ইন্টার্নশিপে পাঠাই, সামার ইন্টার্নশিপে পাঠাই, বিভিন্ন ট্রেনিং এ পাঠাই। এতে কি হচ্ছে, আপনার দিল্লির মতন জায়গাতে যেই ইনস্ট্রুমেন্টটা অ্যাক্সেস হচ্ছে, আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা কিন্তু সেই ইনস্ট্রুমেন্টটাকে ওখানে গিয়ে অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, এইমস এর মধ্যে কিন্তু লাস্ট আমাদের ওটি স্টুডেন্টরা গিয়ে কিন্তু ওদের এইমস এর ওটি যেটা আছে, যেখানে ওটি, সেই ওটি কিন্তু অ্যাক্সেস করে ওরা এসছে। আচ্ছা, তো কোয়ালিটির দিক থেকে টিপস কোনো সময় কম্প্রোমাইজ করবেন না, এটা হচ্ছে বড় কথা। নেক্সট হচ্ছে, এখন আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট স্টার্টআপ প্রজেক্ট, স্টুডেন্টকে একদম মানে স্কুল লেভেল থেকেই একদম এন্টারপ্রেনারশিপ মানে একটু বিজনেস মাইন্ডে করার চেষ্টা হচ্ছে, যাতে সবাই গভর্নমেন্ট চাকরি, একদম সবাই গভর্নমেন্ট চাকরির পেছনে যাতে অ্যাকচুয়ালি না ছোটে, নিজে যাতে কিছু স্টার্ট আপ করার চেষ্টা করে। কলেজের জন্য সেম, কিন্তু আমাদের কলেজে একটা ইনকিউবেশন সেন্টার আছে, যেটা গভর্নমেন্টের অথরাইজ একটা সেন্টার, সেখান থেকে ওরা সব রকমের বেনিফিট পাচ্ছে, প্রজেক্ট করার থেকে শুরু করে, ডেটাবেস অ্যাক্সেস করার থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, সব ধরনের অ্যাক্সেস কিন্তু ওখান থেকে পাচ্ছে, যাতে ওরা স্বনির্ভর হতে পারে এবং দেশকে কিছু একটা করতে পারে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই যে যারা প্যারামেডিক্যাল কোর্স করছে, এখন এমনিতে যারা এমনি নর্মাল কোর্স করছে, জেনারেল কোর্সে ভর্তি হচ্ছে, ওরা যদি এখন স্টার্ট আপ করতে চায়, ওরা যে কোনো জায়গার জন্য সব অপশন ওদের জন্য খোলা রয়েছে, কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করছে, যদি কোনো ধরনের জব অপশন ওদের জুটলো না আগামী দিনে, তাহলে এখন সেখানে স্টার্ট আপ ওরা কি করতে পারে? প্রচুর হেলথ কেয়ার রিলেটেড অ্যাসিস্ট্যান্স, পেশেন্ট অ্যাসিস্ট্যান্স। এই তো কিছুদিন আগে আমাদের স্টুডেন্টসরা খুব সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আসছে এবং মডেলও ডেভেলপ করছে। গ্রিন হসপিটাল একটা মডেল আছে, আমাদের করেছে। এখন কিছুদিন আগে যেটা করেছে সেটা হচ্ছে যে ব্লাইন্ড যারা পারসনস হবে তাদের অ্যাসিস্ট করার জন্য আমাদের অপটোমেট্রি ডিপার্টমেন্ট থেকে ওরা একটা ডেভেলপ করেছে, একটা প্রজেক্ট লিখেছে, সেটা সাবমিট করেছে, সেটা সিলেক্ট হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা গ্রিন হসপিটালটা কি জিনিস ম্যাডাম? আচ্ছা, গ্রিন হসপিটালসটা বলি, দেখুন হসপিটাল তো আমরা সুস্থ হতে চাই, তো এই হসপিটালে সুস্থ হতে গিয়ে যে হসপিটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু প্রচুর কার্বন ফুটপ্রিন্ট আছে, সেটা প্রচুর পলিউশন তৈরি করছে সব লেভেলেই, কিন্তু সেটা আমরা বুঝতে পারি বা না পারি। তাহলে কি হচ্ছে, এটা রিভার্স একটা ইম্প্যাক্ট হচ্ছে, যে আমি সুস্থ হতে যাচ্ছি কিন্তু আলটিমেটলি অসুস্থ হচ্ছি এবং সোসাইটিকে করছি। সেইটা যাতে না করি সেটার জন্য কিন্তু গ্রিন হসপিটাল, এটাকে আপনি বলতে পারেন জিরো ওয়েস্টেজ, ম্যাক্সিমাম রিনিউয়েবল এনার্জিটাকে ইউটিলাইজ করা, এবং ডিজাইনিং অফ দ্য হসপিটালস এখনকারও দেখবেন যাতে সবসময় লিফট ব্যবহার করতে না হয়, র্যাম্প বেশি ইউজ করা হয়, ওপেন এরিয়া থাকে, গ্লাস থাকে, যাতে সানলাইটকে আমরা ম্যাক্সিমাম ডে টাইমটাতে ইউজ করতে পারি। আমরা যদি সোলার বেসড করতে পারি, আমাদের যে ওয়াটার গুলোকে হচ্ছে সেটাকে রিসাইক্লিং করতে পারি, তো এই সবগুলো কিন্তু এগুলো খুব প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক। এবং এইটা মানে ইউএন থেকে, হু থেকে শুরু করে আমাদের গভর্নমেন্টও কিন্তু, আপনি এখনকার হসপিটালগুলো দেখবেন, ইট ইজ ডিফারেন্ট দ্যান বিফোর। ঠিক, মানে এটাই গ্রিন হসপিটাল, মানে প্রকৃতির সঙ্গে প্রকৃতিকে বাঁচানোর আরেকটা, প্রকৃতিকে বাঁচানোর এবং যাতে অ্যাটলিস্ট নেগেটিভ ইমপ্যাক্টটাকে কমানো যেতে পারে। ঠিক, ওকে স্যার, আপনি অ্যাচিভমেন্ট বলছিলেন আমাদের। আর হ্যাঁ,
হ্যাঁ, আর লাস্ট যেটা আমি আপাতত বলতে চাই, সময়ের অভাবে আমি সবগুলি বলতে পারছি না, যাই হোক লাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন আজকে থেকে 10 বছর আগে হয়তো কেউ বলতো আমাদের কলেজে বা আমাদের অর্গানাইজেশনের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবস্থা আছে, ওভারহেড প্রজেক্টর আছে, এগুলি আছে। এখন কিন্তু এইসবের যুগ চলে গেছে, এখন কিন্তু সব মাল্টিটাস্কিং বোর্ড চলে এসেছে, জায়েন্ট স্ক্রিন থাকে, মাল্টিটাস্কিং করার জন্য কিন্তু থাকে, যেগুলি স্মার্ট ক্লাসের আন্ডারে কিন্তু আছে। আমাদের কলেজে কিন্তু সেগুলো একদম অ্যাভেলেবল, মানে স্টুডেন্টের জন্য অ্যাক্সেসিবল, টিচারের জন্য তো আছে, সেগুলো সবাই অ্যাক্সেস করতে পারে। মানে লেটেস্ট টেকনোলজি যেটা বাইরেও আছে সেটা আমাদের রাখার চেষ্টা করা হচ্ছে এবং ফিউচার করা হবে। ওকে, ফাইন। তো অনেকটাই এগিয়ে আছে টিপস এই মুহূর্তে, তাহলে আমরা সেটাই বলতে পারি। এখন এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমার ইচ্ছে হচ্ছে যে এত কিছু যখন টিপসের এই ধরনের অ্যাচিভমেন্ট, এবং সো হোয়াই অনলি প্যারামেডিক্স? টিপস কেন অন্যান্য কোর্স নিয়ে কাজ করছে না তাহলে? আমরা এটাতেই স্পেশালাইজড। হেলথকেয়ার নিয়ে শুধু আমাদের হেলথ কেয়ার, কারণ আগামী যে ডিকেডস গুলো আসছে সেটা হেলথ কেয়ারেরই হবে। আচ্ছা, আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং একটা জায়গার পরে গিয়ে হয়তো স্যাচুরেশন হতে পারে, ইন্ডাস্ট্রি বেসড হতে পারে। হেলথ কেয়ার কিন্তু স্যাচুরেশনের সম্ভাবনা খুব কম, জব ক্রিয়েশনের পসিবিলিটি অনেক বেশি, অ্যালোকেশন অফ বাজেটস অনেক বেশি। তো ওয়াই নট? আর টিপসের ক্ষেত্রে দেখুন, যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে, শুধু টিপস কেন বলবো, যে কোনো ইনস্টিটিউট যখন গার্জিয়ানরা সিলেক্ট করবেন, যে বেসিক জিনিসগুলো দেখা দরকার সেটা হচ্ছে যে ডিগ্রিগুলো, সেগুলোর অ্যাফিলিয়েশন কি আছে। আমাদের অ্যাফিলিয়েশন সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সমস্ত ন্যাশনাল বডিজগুলো, সেটা যেমন আইএনসি টিএনসি আছে, সেমন অন্যান্য যে সমস্ত ন্যাশনাল বডি, যেমন ফিজিওথেরাপির ক্ষেত্রে আইএপি হতে পারে, আমাদের রেডিওলজি, রেডিওগ্রাফার্সের যে রেডিয়েশন কোর্সেস আছে সেগুলো আইএসআরটি, এগুলো ন্যাশনাল যে বডিজ আছে তাদের সবগুলোর মান্যতাপ্রাপ্ত। আমাদের যেখানে লাগবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে এইআরবি, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, আমাদের কোর্সটা অ্যাফিলিয়েটেড। তো এইগুলো মানে এগুলো থাকার পরে কোর্সগুলো নিয়ে কোনো প্রশ্ন দেশে বা বিদেশে নেই। দ্বিতীয় যেটা কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমি যেখানে বাচ্চাকে পড়তে পাঠাবো বা আমি পড়তে যাব, সেখানের ইনফ্রাস্ট্রাকচার। আমাদের 22 থেকে 25টা ল্যাবরেটরিজ আছে, আমাদের ডামি ওটি থেকে শুরু করে ওপিডি থেকে শুরু করে সবকিছু আমাদের এক ছাদের নিচে আছে। তো আমরা এটাতেই স্পেশালাইজড। 15 বছরের আমাদের একটা স্ট্রং অ্যালুমনি আছে, যারা অলরেডি দেশে এবং বিদেশে আছে, এবং তারা কিন্তু আমাদের একটা বড় স্ট্রেংথ বলতে পারেন। তারা কিন্তু তাদের জুনিয়রদেরকে কন্টিনিউয়াসলি গাইড করতে পারছে যে গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় সম্পদ বলতে পারে। তো আমাদের 15 বছরের সম্পদ সেটা আছে। ঠিক। এখন আমরা তো দেখি ম্যাডাম, যে প্যারামেডিক্যাল কোর্স এবং নার্সিং এর জন্য এখন রাজ্যের এবং বহিরাজ্যের বহু ছাত্রছাত্রী টিপসে ভর্তি হচ্ছে। টিপসকে প্রাধান্য দেওয়ার কারণ কি? মানে এখন দেশে তো এত হাজার হাজার কলেজ রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, কত ধরনের কোর্স রয়েছে, ক্যারিয়ার গড়ার হাজারো সুযোগ রয়েছে আজকাল, তবুও ছাত্রছাত্রীরা টিপসে ভর্তি হবে কেন? ওই যে বললাম, একটা শব্দ যদি বলতে বলেন তাহলে বলবো কোয়ালিটি। আচ্ছা, একটা শব্দ বলতে গেলে কোয়ালিটি, এবং সেটাকে মেনটেন করা এবং সেটাকে আরো ফার্দার এনহ্যান্স করার যে চেষ্টাটা, এই ভিশনটা আমার মনে হয় টিপসকে অন্য অনেক ইনস্টিটিউটের থেকে হয়তো আলাদা করে দেবে। আচ্ছা, যে থেমে থাকবো না। আমরা শুরু করেছিলাম 7টা 8টা কোর্স দিয়ে, আজকে আমরা 19টায় দাঁড়িয়ে আছি। কেন? প্রত্যেকটা কোর্সই কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে, যেটার এখনকার ডিমান্ড বাড়ছে সেই কোর্সগুলোকে দেখে, এবং সেটা আপনি হেলথ কেয়ারের পুরোটাকে কভার করছে। ওকে, সেটা মানে ইনক্লুডিং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা খুব বড় সুযোগের জায়গা, একটা কাজের জায়গা, যেখানে কিন্তু একদম টপ সিইও হেড অবধি কিন্তু দে অল আর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ পিপল। যে কোনো কিছু, সেটা আমাদের সাধারণ মানুষের রেসপেক্টে যদি বলি, ধরুন আপনার ইন্স্যুরেন্স সেটেলমেন্ট থেকে শুরু করে আপনার ফুল হসপিটালের রানিং অপারেশনাল ম্যানেজমেন্ট, পুরোটা যারা করে তারা হসপিটাল ম্যানেজমেন্ট পিপল। আমরা কিন্তু তাদের উপর আপনি দেখেছেন হয়তো যে সুপার পর্যন্ত, এবং আপনি দেখেছেন যে যারা ইঞ্জিনিয়ারিং করছে, দেখবেন ইঞ্জিনিয়ারিং করার পরে একটা ম্যানেজমেন্ট ডিগ্রি করছে, ইভেন এমবিবিএস করছে, তারা ম্যানেজমেন্ট ডিগ্রি করছে। তো তার মানে বোঝা যাচ্ছে কিন্তু আলটিমেটলি গ্রোথের সম্ভাবনা কিন্তু ম্যানেজমেন্ট ডিগ্রিতে বেশিই থাকে। তো সেইটা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, মানে হেলথ কেয়ার যেখানে স্যাচুরেশনের সম্ভাবনা অলমোস্ট নীল, সেখানের ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেফিনেটলি এটা একটা লুব্রিকেটিং কোর্স হিসেবে আমাদের সামনে তো বটেই। ঠিক। আমরা এখন টিপসের তো বেসিক্যালি যখন স্টুডেন্টরা, আমরা দেখছি যে রাজ্যের এবং বহিরাজ্যেরও আপনি যেটা বলছেন, বহু স্টুডেন্টরা 17টা স্টেট থেকে স্টুডেন্ট, ইভেন কি অ্যাব্রোড থেকে, নেপাল, বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসছে যখন, তার মানে আর টিপস তো নিশ্চয়ই, আমরা যেহেতু টিপস তো ওপর থেকে আমরা নাম শুনেছি, ভেতর থেকে তো আমরা টিপসকে দেখিনি, যারা স্টুডেন্ট তারাই জানে। টিপসের যে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস গুলো, কি ধরনের ফ্যাসিলিটি, মানে যেটা স্যার তো কিছুক্ষণ আগে বলছিলেন যে জায়ান্ট এলইডি স্ক্রিন থেকে শুরু করে স্মার্ট ক্লাসের সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে,
এছাড়া কিছু বেসিক্স জিনিস মানুষ জানতে চায়, হস্টেল ফ্যাসিলিটি কেমন, আর সেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি কেমন, সেগুলো এগুলি আমাদের একদম বেসিক। এগুলি ছাড়া কলেজ চালানো কিন্তু সম্ভব না, এগুলো আমরা এখন বলছি না, কারণ এগুলি ছাড়া কোনো কোর্স কমপ্লিট হতে পারে না। আমাদের কিন্তু ই লাইব্রেরিও আছে, লাইব্রেরির সঙ্গে সঙ্গে মানে ন্যাশনাল যে ডেটাগুলো আছে লাইব্রেরিগুলো অ্যাক্সেস করার জন্য ই লাইব্রেরি আছে। আমাদের তো ডেডিকেটেড ওপিডি আছে, যেটা আমাদের হসপিটালে থাকে, সেখানে আমাদের পেশেন্টের জন্য ফ্রিতে কিন্তু ওপিডি চালাচ্ছি। সেখানে অপটোমেট্রি মানে চোখের যে ডিপার্টমেন্টটা সেটা অপটোমেট্রি আর ফিজিওথেরাপি, আর নিয়ার ফিউচার মেডিকেল ল্যাব টেকনোলজি প্যাথোলজির আমরা ওপিডি শুরু করতে যাচ্ছি নিয়ার ফিউচারে। তো এগুলি হচ্ছে আমাদের ডেডিকেটেড জিনিস, যেগুলি আমরা এখন বলছি না, কিন্তু এটা আমাদের চলে আসছে 10-15 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হোস্টেল ফ্যাসিলিটি ইন ক্যাম্পাস আমাদের বয়েজ আর গার্লসের জন্য সেপারেট হোস্টেল রাখা আছে, ডেডিকেটেড ওখানে ওয়ার্ডেন্ট আছে। তো মানে এই ফ্যাসিলিটির জন্য, এই বেসিক জিনিসের জন্য কোনো চিন্তা করতে হবে না। আর সবচেয়ে বড় কথা আমি সবাইকে একবার বলবো যে আমরা যেটা বলছি সেগুলি ভেরিফাই করার জন্য একবার টিপসে এসে ঘুরে যেতেই পারেন। না যদি সম্ভব হয় আমাদের ওয়েবসাইট আছে www.tipsindia.co.in, সেটাও কিন্তু আপনি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা স্ক্রল করছে সেখানেও কিন্তু আপনি ফোন করে জেনে নিতে পারেন। তো শুধু ক্যান্ডিডেটের জন্য ভর্তি করানোর জন্য যেতে হবে ইনফরমেশন, এমনিতেও দেখতে যেতে পারেন। ত্রিপুরা যেটা খুব সুন্দর একটা কলেজ, যেখানে একই ছাদের নিচে 19টা কোর্স চলছে সাকসেসফুলি। তো কিরকম ভাবে হচ্ছে, তো একবার দেখে যেতে পারেন। আর অনেকগুলো কোর্সেরই কিন্তু সেলফ এমপ্লয়মেন্টেরও সুযোগ আছে। আচ্ছা, সেটাও কিন্তু একটা আকর্ষণের বিষয়। যেমন ফিজিওথেরাপি হতে পারে, অপটোমেট্রি হতে পারে। তারা মনে হলো অন্য কোথাও পাঠাবো না, বা বাবা আমার মনে হলো বাচ্চাকে বাইরে পাঠাবো না, বা এখানেও কিছু করো, সে নিজের কিছু করতে পারে। তার নিজের ক্লিনিক, বহু স্টুডেন্টের আমাদের এখন আছে, বহু স্টুডেন্টস তারা করে ফিজিওথেরাপি, তারা নিজের ক্লিনিক করতে পারে বা হোম ভিজিটও করতে পারে। তো দুটো ক্ষেত্রেই তাদের সুযোগ, মানে জব যদি না করতে চায়, তো সুতরাং একটা বহুমুখী একটা জবের সুযোগ থেকে যাচ্ছে। আর যে স্টুডেন্টটা সেই প্রফেশন নিয়ে পড়েছে এটাতে থাকতে হবে কথা নেই। মা বাবাও বলতো এবার যে তোমাকে এটা করতে হবে, ও ধরুন করে নিল, কিন্তু ওরা অ্যাকচুয়ালি নর্মাল টিচার হওয়ার খুব ইচ্ছে, স্কুলে পড়ানো, সে কিন্তু নর্মাল টেট দিয়ে কিন্তু সেটা করতেই পারে, যেতেই পারে, সে টিপিএসসি তে যে কোনো চাকরিতে পেতে পারে। আমাদের কলেজে রিসেন্টলি আমাদের একজন আছেন যিনি স্টাফ, যিনি অপটোমেট্রিস্ট, কিন্তু উনি কিন্তু টিপিএসসি ক্লিক করে ওনার মতন উনি ক্যারিয়ার চুজ করে নিচ্ছেন। তো এটা টোটালি এগুলি হচ্ছে মানে ডুয়েল স্পেশালাইজড কোর্স। আপনি এই প্রফেশন থাকলে তো খুবই ভালো, আপনার জন্য কিন্তু রাস্তা বন্ধ নেই। আপনার যদি স্বপ্ন আরেকটা হয়ে থাকে আপনি যেতে পারেন। ওকে, আমার এখন কথা হচ্ছে যে এই যে কোর্সগুলো আপনারা বলছেন 19টা কোর্স, মানে সবচেয়ে মিনিমাম কোর্স কোনটা আছে, কি কতদিন লাগছে, আর সবচেয়ে হাইয়েস্ট সময় কতদিন লাগছে কোর্স কি আছে? হ্যাঁ, ঠিক আছে। কোর্সগুলি যেগুলি আছে ম্যাক্সিমাম কোর্সগুলি আপনার 3.5 বছর থেকে শুরু হয়েছে একদম 4.5 বছর পর্যন্ত। 4.5 মধ্যে সবগুলি কোর্স, ডিগ্রি কোর্স, মাস্টার ডিগ্রি কিন্তু মেইনলি 2 ইয়ার্স এর থাকে। আর ব্যাচেলর ডিগ্রি সবই আমাদের ব্যাচেলর ডিগ্রি, সেগুলো 3.5 বছর থেকে শুরু হচ্ছে। আর শুধু আর ফিজিওথেরাপি 4.5 বছর, আর যেটা বলতে ফুড এন্ড নিউট্রিশন বিসিসিটি মানে ক্রিটিক্যাল কেয়ার, এগুলি 4 বছর করে, 4 বছর করে বিএফএ 4 বছর। এখন ম্যাডাম আরেকটা জিনিস এখানে একটু জানতে হচ্ছে, জিএনএম টা ডিপ্লোমা কোর্স আছে, মানে দুটো ডিপ্লোমা নার্সিং এ আছে, এএনএম আর জিএনএম, ওগুলো 2 বছর করে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এখানে অনেক সময় মিডিয়াম অফ লার্নিং বা মিডিয়াম অফ টিচিংটা একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের মতো রাজ্যে। এখানে এখন কোন মিডিয়ামে পড়ছে, এখন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কলেজে গিয়ে বাংলাতে পড়াচ্ছে, বা বাংলা থেকে এসছে কলেজে ইংলিশে পড়াচ্ছে, আপনাদের এখানে টিপসে কি এই সাপোর্টটা কিভাবে দিচ্ছে? আমরা ইংলিশ মিডিয়াম কলেজ, ঠিক আছে, আমরা ইংলিশ মিডিয়াম কলেজ, কারণ হেলথ কেয়ারে ইংলিশ মিডিয়াম ছাড়া উপায় নেই। কিন্তু আমাদের মেজরিটি স্টুডেন্টস বাংলা মিডিয়াম থেকে আসে, কোনো অসুবিধার কারণ নেই। আমরা সেইভাবেই তাদেরকে তৈরি করি, যে এসেছিল কিচ্ছু পারে না সেও কিন্তু মানে আস্তে আস্তে ক্লাস করতে করতে, কারণ আমরা প্রথম দিকের যে ক্লাসগুলো হয় সেটা দুটো ল্যাঙ্গুয়েজ, ডুয়াল ল্যাঙ্গুয়েজই ট্রাই করা হয়, আস্তে আস্তে সে সুন্দর শিখে যাচ্ছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আসছে, এখন আমরা ক্যারিয়ার গড়ার কথা যখন বলছি স্যার, একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনারা শুরুতে স্কিলের কথা বলছিলেন, কেউ কোনো একটা বিষয়ে খুব স্কিল সে জানে, কিন্তু সে না প্রকাশ করতে পারে না। ওই যে বলা হয় এভরি গুড স্টুডেন্ট ক্যানট বি এ গুড টিচার। তো এই জন্য অনেক সময় দেখা যায় চাকরির ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে সে পিছিয়ে যায়, সে তার স্কিলটাকে প্রকাশ করতে পারে না। সেই জায়গায় গ্রুমিংটা কি টিপস কি? একদম ডেডিকেটেড গ্রুমিং ক্লাস দেওয়া আছে আমাদের রুটিনে। আচ্ছা, একদম ডেডিকেটেড ক্লাস দেওয়া আছে, ডেডিকেটেড টিচাররা আছে যারা এগুলো গ্রুমিং গুলি করায়, ইন্টারভিউ কি করে ফেস করতে হয়, কিভাবে কমিউনিকেশন। দেখুন ইংলিশে লেখা একটা, বলা কিন্তু একটা। সে বলাতে স্টুডেন্টরা হয়তো লিখতে খুব ভালো পারে, কিন্তু বলাতে হয়তো অনেকটা ভয় পায়। সেক্ষেত্রে আমাদের 2জন ডেডিকেটেড ফ্যাকাল্টি আছে ইংলিশে যারা কমিউনিকেশন করায় স্টুডেন্টদের রেগুলার বেসে, মানে ভায়া রোল প্লেইং করে শুরু করে সব কিন্তু এখানে করানো হচ্ছে। কম্পিউটারে ডিবেট প্রেজেন্টেশন সবগুলোই কিন্তু অ্যাসিস্ট করবে স্পিকিং পাওয়ারটা বাড়াতে। সিভি লেখা থেকে শুরু করে কি করে প্রফেশনাল সিভি লিখতে হয়, কি করে প্রেজেন্টেশনে কিছু ইন্ট্রো করতে হয়, কারণ কোর্স করলেই হবে না। এখন সব কর্পোরেট হসপিটাল বলতে গেলে, সেখানে কিন্তু আপনার পার্সোনালিটির একটা বড় ব্যাপার থাকে। তো পার্সোনালিটি যদি ঠিকঠাক না হয়, সেখানে আপনার কোয়ালিটিটাও একটু কিন্তু ইয়ে করতে সম্ভব হয় না আর কি। তো আপনার কিন্তু এই ব্যাপারগুলিকে টিপস এগুলো আগের থেকেই জানে, সেভাবে স্টুডেন্টদের রেডি করে।
ওকে, একটা শেষ প্রশ্ন, সময় ফুরিয়ে গেছে আমাদের অনুষ্ঠানের। আছে একটা শেষ প্রশ্ন, বাবা মা যখন কলেজে পাঠাচ্ছে আজকাল, যদিও আমরা অনেকটা এগিয়ে গেছি, আধুনিক হয়ে গেছি আমরা, কিন্তু তারপরে বাবা মা তো গার্জিয়ানের মনে একটা সিকিউরিটির একটা কাজ করে। কতটুকু সিকিউরড আমার ছেলেটা বা আমার মেয়েটা সেই মানে যখন কলেজ টাইমিং যতটুকু আমি জানি সকাল থেকে বিকেল অব্দি বোধ হয় টিপসের, তো সেখানে কিন্তু হোস্টেলে থাকছে, বাইরের রাজ্যে 17 স্টেটস, দুটো আলাদা রাষ্ট্র থেকেও আসছে, তো সেখানে সিকিউরিটিটা কেমন আছে, কতটা সিকিউর ছিলেন? আমাদের 24/7 মানে হিউম্যান সিকিউরিটিজ আছে, আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের কনস্ট্যান্ট মনিটরিং এ পুরো জিনিসটা ক্যাম্পাসের মধ্যে। আর আমরা তো একদম রাজ্যের, আমরা তো ঘরের মানুষ, আমরা তো বহির্রাজ্যের নই যে বাবা মা যেতে পারছে না বা দেখতে পাচ্ছে না। যে কোনো কোয়ারি, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো সময় আপনারা আসুন, এসে আমাদের সাথে কথা বলুন। আমরা রেগুলার বেসিসে গার্জিয়ানস মিট করি সেই জন্য যে ওনাদেরও বা কি বক্তব্য, আমাদেরই বা কি বক্তব্য ওনার বাচ্চা সম্পর্কে, সেগুলোও যাতে করা হয়, সেগুলো কিন্তু আমরা একদম রেগুলার বেসিসে করি। একদম প্রত্যন্ত এলাকা থেকে, ত্রিপুরার প্রত্যন্ত এলাকা থেকে, বিভিন্ন প্রান্তের এলাকা থেকে যারা আসছেন গার্জিয়ানরা যদি এসে আপনাদের এখানে দেখতে চান ছেলে মেয়েদের ভর্তি করাতে গেলে, তাহলে ক্যাম্পাস ঘুরে দেখতে পারছেন একদম একদম। বহু স্কুল থেকে আসে, বহু স্কুল থেকে তারা টিচাররা বাচ্চাদের নিয়ে আসে, সেটা সেই 8, 9 থেকে 11, 12 অবধি বহু বাচ্চারা আসে দেখতে, ইন্সপায়ার করার জন্য। আমাদের ল্যাবগুলো তো আমরা আগেও বলেছি, আমাদের ল্যাবগুলো খুব অ্যাডভান্স, আমাদের ওটি আছে, আমাদের অ্যানাটমি ল্যাবস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ল্যাবরেটরিজ গুলো আছে সেগুলো খুব স্পেশালাইজ, সব তো সহজে দেখতে পাই না। ডিজিটাল এক্সরে থেকে শুরু করে একদম স্পাইরোমেট্রি থেকে শুরু করে এভরিথিং পাবেন আমাদের ল্যাবের মধ্যে। একটা স্টুডেন্ট কিন্তু এখানে ম্যানুয়ালটা করছে ঠিক আছে, কিন্তু যখন কমার্শিয়াল ফিল্ডে যাবে ও কিন্তু একদম অটোমেটিক সিস্টেমে করবে। সেই অটোমেটিক সিস্টেমটা কিন্তু আমাদের এখানে রাখা আছে যাতে ওদের কোনো যাতে অসুবিধা না হয় করার জন্য। হয়তো ওই মাল্টি স্পেশালিটি হসপিটাল সেই লেভেলের, সেই হিউজ বাজেটের নেই, কিন্তু তারও যেটা আছে একদম অটোমেটেড যেগুলো মেশিনগুলো আছে রাখা আছে, সাফিসিয়েন্ট আছে পড়াশোনার জন্য যেগুলো। ওকে, এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো, এবছর যারা মাধ্যমিক পাশ করলো, বা যারা আগামী দিন অ্যাসপায়ারেন্টস যারা প্যারামেডিক্স পড়বে, প্যারামেডিক্যাল পড়বে বা নার্সিং এ পড়ছে, তাদের জন্য কি বলতে চাইবেন? বা বিশেষ করে আপনারা যেহেতু প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, শুধু টিপসের জন্য নয়, আপনারা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষক শিক্ষিকারা, কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের জন্য? যদি বলতে বলেন, যে কোনো প্রফেশনই তোমরা সিলেক্ট করবে ঠিক করো, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রেখে করো। প্রথমত হচ্ছে মান্যতা, দ্বিতীয়ত হচ্ছে যে কোথায় পড়বে সেটা খুব ভেবেচিন্তে ডিসাইড করবে, এবং যে প্রফেশনটা সিলেক্ট করবে সেই প্রফেশনটা কিন্তু আজকের কথা ভেবে সিলেক্ট করবে না, কারণ এটা আগামী 10-15 বছরের সেই প্রফেশনের ডিমান্ড বা মানে চাকরির সুযোগ কতটা থাকবে সেটাকে অ্যাসেস করার চেষ্টা করবে। সেটাই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাকে বললাম আর তুমি সেটাই বিশ্বাস করলে, এরকমের দিন নয়। কিন্তু আজকে তোমাদের সবার হাতে হাতে ইন্টারনেট আছে, যাও আমাদের ওয়েবসাইট এবং অন্যান্য বিভিন্ন কলেজের যেখানে যা ইনফরমেশন পাবে সেগুলো দেখো, সাকসেস স্টোরিজগুলো পড়ো, দেখবে তোমারও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনাদেরও যারা গার্জিয়ানরা আছেন তারাও কিন্তু সবগুলো জিনিস দেখেই সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবেই কিন্তু জীবিকাটা ডিসাইড হবে। তো এইটুকুই বলবো, সবাইকে শুভেচ্ছা। স্যার, আপনার কিছু বার্তা থাকবে সবার মাসের জন্য? ম্যাডামের সঙ্গে একমত, একবার ডিসিশন নেওয়ার আগে একবার কলেজটাতে এসে একবার ঘুরে যাওয়া, কি আছে স্টুডেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা। আর কোভিড অতিমারি কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে, কারণ হেলথে কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। তো হেলথ প্রফেশন সিলেক্ট করবে সে কোনোভাবে কিন্তু লুজার হবে না, এটা আমার টোটালি আমার মান্যতা। মানে আমি এটা মানি, হেলথ প্রফেশন কখনো লসে যাওয়ার নয়। আজকের দিনে যারা পড়াশোনা করছে ওরা কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই না, তার থেকে কিন্তু ইনকাম করার জন্যও করছে। তো সবাইকেই বলবো, সবাই এসো, দেখো, ওয়েবসাইট ভিজিট করো, কম্পেয়ার করো, ফিডব্যাক নাও, তারপরে ভর্তি হও। আজকের এই যে হেলথ কেয়ারটা, এটার কিন্তু একটা মজার দিক আছে, মানে এই যে প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ সায়েন্স গুলো, এটার কিন্তু একই সাথে একই অঙ্গে বহুরূপ বলা যায়। মানে এটা যেমন হেলথ কেয়ার, ঠিক তেমনই কিন্তু আজকাল যেহেতু টেকনোলজি ড্রিভেন হেলথ কেয়ার হয়ে গেছে, এখানে কিন্তু বেশ খানিকটা টেকনোলজি ঢুকে আছে। তো যেটা ইঞ্জিনিয়ারিং এর যে স্বাদটা, যার শখ ছিল হয়তো কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, সেটাও কিন্তু সে অনেকটাই তো এটা কিন্তু একটা পারফেক্ট ব্লেন্ডিং অফ দুটো ফিল্ডের। এবং আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন ফর ডুইং সামথিং ফর দ্য সোসাইটি এবং মানুষের জন্য কিছু করার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ সুমন স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনারা আজকে সঙ্গে ছিলেন। টিপ সম্পর্কে আজ আমরা অনেক কিছু জানলাম, আর আশা করি আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন বা আগামী দিনে যারা দেখবেন এই অনুষ্ঠান, ওনারা হয়তো একটা সম্মুখ
একটা ধারণা পাবেন টিপস সম্পর্কে, যারা হয়তো শুধু টিপসের নাম শুনেছেন বা বাইরে থেকেই টিপস কথা শুনেছেন। ধন্যবাদ দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে আগামী দিনে ত্রিপুরা রাজ্য বা আমাদের এই আগরতলা শহর কিন্তু মেডিকেল হাব হতে চলেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু কিন্তু পেশেন্টরা আমাদের রাজ্যে আসেন এবং উত্তর পূর্ব ভারতের বহু পেশেন্টরা কিন্তু আজ আমাদের রাজ্যে আসেন চিকিৎসার জন্য। সে জায়গায় প্যারামেডিক্যাল সায়েন্স, মেডিকেল ট্যুরিজম কিন্তু আগামী দিনে গ্রো করতে চলেছে এবং সে জায়গায় আগামী দিন যারা প্যারামেডিক্যাল সায়েন্স নিয়ে এই মুহূর্তে যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বলই বলা চলে। তার জন্য অবশ্যই যারা একদম ঠিক আমরা সেটাই যেটা আগামী দিন যারা প্যারামেডিক্যাল সায়েন্স নিয়ে পড়বে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল আশা করতে পারি আমরা। তার জন্যে ক্যারিয়ার বাছাই করার জন্যে ভালো মতামত, ভালো পরামর্শ নিতে হবে সবার। সেটাই কিন্তু করা উচিত, কারণ ভুল পথে হাঁটলে শুরুতেই পরে কিন্তু সারাটা জীবন কিন্তু আমাদের পস্তাতে হবে। আপনার সঙ্গে থাকুন বিভিন্ন দেশ, রাজ্য এবং দুনিয়ার সব ধরনের নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।